আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এসএসসি 2027 সালের শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য একটা কোর্স আনবো। তো আজকে হচ্ছে আমি এই কোর্সের প্রথম ক্লাস। তো আজকে হচ্ছে এই কোর্সের ক্লাসটা শুরু হবে আজকে থেকে। তো এই কোর্সে সাধারণত দুইটি সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ফিজিক্স এবং একটা হচ্ছে কেমিস্ট্রি। মনে রাখবো, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা চ্যাপ্টারের আমি প্রতিটা সরি এই দুইটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের দুইটা করে ভিডিও আনবো। প্রথম ভিডিওতে হচ্ছে একটা চ্যাপ্টারের যে বেসিক আলোচনা রয়েছে ওগুলো আলোচনা করব, এবং দেন দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে টপিক ভিত্তিকতা, কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আনসার করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সিকিউ আমি কিন্তু দুটাই করাবো। তো চলো আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার করবো। ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার। ফিজিক্স পড়ার আগে তোমাদের একটা জিনিস অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে যদি তোমরা ফিজিক্স পড়তে চাও তাহলে তোমাদের ডিরেক্ট সূত্রে যাওয়া থেকে আগে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। বেসিক যদি ক্লিয়ার রাখো তাহলে তোমাকে যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে। আর যদি শুধু সূত্র মুখস্থ করে চলে যাও তাহলে কিন্তু তুমি অনেক প্রশ্নে আটকে যাবে। তো চলো আজকে আমরা হচ্ছে গতি নিয়ে আলোচনা করব। তো গতি আমরা সাধারণত সবাই জানি, কোন একটা বস্তু যদি চলতে থাকে সেটাকে আমরা অনেক গতি গতি অর্থাৎ বলি হচ্ছে বস্তু গতিশীল অবস্থায় রয়েছে। আবার কোন একটা বস্তু স্থির অবস্থা থাকলে আমরা বলি এটা বস্তুটি স্থির অবস্থায় রয়েছে বা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা গতিশীল না, আবার সেটা স্থিতিশীল না হতে পারে। কিভাবে চলো বুঝাই দিই। তার আগে আমাদের একটা জিনিস হতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইন মামুর বেটা কি বলে দেখো, আপেক্ষিক তত্ত্ব। বিজ্ঞানীরা বলেন যে কোন একটা বস্তুকে তখন ওই গতিশীল বলতে হবে, অর্থাৎ কোন একটা বস্তু তখন গতিশীল হবে যখন সেটা কোন একটি বিন্দু সাপেক্ষে হবে। ধরো আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এখন আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছ। এখন তুমি কিন্তু আমার সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল অবস্থায় রয়েছো, অর্থাৎ আমার চোখে তুমি গতিশীল কিন্তু তোমার চোখে তুমি গতিশীল না। কারণ তুমিও চলতেছো, তোমার চোখে চলতেছে, সবকিছু তোমার চলতেছে, অর্থাৎ তোমার বিন্দুর সাপেক্ষে তুমি গতিশীল না, কিন্তু তোমার বিন্দুর সাপেক্ষে আবার আমি গতিশীল। কিভাবে? তুমি এদিকে ধরো, তুমি এদিকে চলে যাচ্ছ কিন্তু তোমার থেকে মনে হবে যে আমি পিছনের দিকে সরে যাচ্ছি। আমরা ছোটবেলায় কি করতাম না, ভাইয়ার যখন মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের মধ্যে এটা মোটরসাইকেল, তো এটা মোটরসাইকেল, মোটরসাইকেল আসতে পারতেছি না, তো এটা মোটরসাইকেল, তো ধরো এখানে ভাইয়া বসে, এখন আমরা অর্থাৎ আমরা সোজা না বসে আমরা বসতাম হচ্ছে কি উল্টা করে, অর্থাৎ উল্টা করে। তখন মনে হতো যে পিছনের যে গাছপালা যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পিছন অর্থাৎ আমাদেরকে ছেড়ে সামনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ সেটা কেন হয় জানো? সেটা হয়ে হচ্ছে তোমার সাপেক্ষে কিন্তু গাছগুলো গতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার থেকে লাগতেছে হচ্ছে গাছগুলো চলে যাচ্ছে। কিন্তু আবার গাছে যদি কোনো একটা ব্যক্তি থাকে, অর্থাৎ গাছের সামনে যদি কোনো একটা ব্যক্তি দাঁড়ায় থাকে, সে তার থেকে মনে হবে যে তোমরা সামনের দিকে গতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ ওর সাপেক্ষে তোমরা গতিশীল, আবার তোমাদের সাপেক্ষে ওরা গতিশীল, অর্থাৎ একটা অপরটার সাপেক্ষে গতিশীল বা স্থিতি। যেমন আবার ওর সাপেক্ষে কিন্তু ও স্থির, কারণ ওর সাপেক্ষে ওর স্থির, সে যেখানে রয়েছে সেখানে দাঁড়াচ্ছে। আবার তোমার সাপেক্ষে তুমি স্থির। সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব দিয়ে একটা প্রমাণ করা হয়। অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব নামে একটা তত্ত্ব রয়েছে, সেটা বিজ্ঞানী আইনস্টাইন বলেন। কিন্তু অনেক জনে বলেন যে হচ্ছে অর্থাৎ তোমার সাপেক্ষে তুমি স্থির, এ বলে না, এ বলিও না যে আমি মানে আজীবন স্থির, কিন্তু তুমি স্থির না হতে পারে। সেটা কি বলে? সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব দ্বারা বোঝানো হয়। সেটা কি বলে? আইনস্টাইন বলেন যে হচ্ছে তুমি তোমার সাপেক্ষে স্থির, কিন্তু তুমি যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছো সেই পৃথিবীও কিন্তু একটি সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, অর্থাৎ সূর্যের সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল অবস্থায় রয়েছো। তুমি যেহেতু পৃথিবীতে রয়েছো, তুমি কিন্তু সূর্যের সাপেক্ষে একটি গতিশীল অবস্থায় রয়েছে। আবার সূর্য কিন্তু তোমার স্থির না, কারণ সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির কোন একটি কক্ষপথে ঘুরতেছে। তাহলে আপেক্ষিক তত্ত্ব কি বলে জানো? আপেক্ষিক তত্ত্ব বলে হচ্ছে কোনো বস্তুই স্থির নয়, আবার কোনো বস্তুই পরম গতি নয়, অর্থাৎ সেটা আপেক্ষিক গতি। অর্থাৎ কোনো বস্তুই স্থির অবস্থায় থাকতে, অর্থাৎ কোনো বস্তুই স্থির নয়, সেটা কোনো একটি কিছুর সাপেক্ষে গতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি অবস্থায় পরম গতিশীল অবস্থায় রয়েছে। সেটাই করা হচ্ছে আপেক্ষিক তত্ত্বের মূল কথা। অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের মূল কথা এই যে
কোনো বস্তু স্থির নয়, সকল বস্তু কোনো একটি বিন্দুর নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। তো চলো এখন আমরা আপেক্ষিক তত্ত্ব শেষ, এখন আমরা সামনের দিকে এগোই। তো এখন আমরা দেখবো হচ্ছে বিভিন্ন প্রকার গতি। চলো শুরু করি। বিভিন্ন প্রকার গতি, চলো বিভিন্ন প্রকার গতি করা যাক। বিভিন্ন প্রকার গতি, প্রথমে আমরা দেখবো হচ্ছে সরল রৈখিক গতি। কি কি গতি? প্রথমে আমরা দেখবো হচ্ছে সরল রৈখিক গতি। খুবই সহজ একটি, খুবই সহজ সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কি? কোন একটি বস্তু, তো ধর কোন একটি বস্তু একটি রাস্তার মধ্যে কোন একটি বস্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে সরল রেখা বরাবর, অর্থাৎ সামনের দিকে সরল রেখা বরাবর একটি অগ্রসর হচ্ছে, এদিকেও না এদিকেও না, অর্থাৎ সরল রেখা বরাবর অগ্রসর হচ্ছে। সেইটা যে গতিতে সরল রেখা বরাবর অগ্রসর হচ্ছে সেই গতিকে বলা হচ্ছে সরল রৈখিক গতি। অর্থাৎ ধরো তুমি সামনের দিকে হাঁটে যাচ্ছ, তুমি একটি নির্দিষ্ট সরল রেখা বরাবর সামনের দিকে হাঁটে যাচ্ছ, তোমার গতিটাই হচ্ছে সরল রৈখিক গতি। এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী গতি, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিটা কি? ধরো কোন একটি বস্তু একটি নির্দিষ্ট কোন একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে তার চারপাশে ঘুরছে, সেটাই হচ্ছে তোমার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? তুমি ফ্যানের দিকে তাকো, ফ্যান একটি নির্দিষ্ট, অর্থাৎ তার মাঝখানে যে একটি নির্দিষ্ট পাকাগুলো একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, অর্থাৎ মাঝখান থেকে একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে চারদিকে ঘুরছে না। আবার হাত পাকে দেখো, একটি নির্দিষ্ট বিন্দু, ধরো একটা হাত পাকা, তো হাত পাকে একটি নির্দিষ্ট বিন্দু, এটা এখানে পাকাটা চারদিকে ঘুরতে হচ্ছে নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে ঘুরছে, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। এখন আমরা দেখবো হচ্ছে চলন গতি। চলন গতি কি? চলন গতি, চলন গতি হচ্ছে কোনো বস্তু এমনভাবে চলে যে, অর্থাৎ কোনো বস্তু এমনভাবে গতিশীল হয় যে বস্তুর প্রত্যেকটি কণা একই সময় একই দিকে একইভাবে অগ্রসর হয়। অর্থাৎ ধরো তুমি হাঁটতেছো, এই না যে ধরো তুমি হাঁটতেছো তোমার পা যাচ্ছে হাতও যাচ্ছে, এই না যে তুমি হাঁটতেছো তোমার পা এখানে তোমার হাত ওখানে, এরকম তো হয় না। অর্থাৎ তুমি হাঁটতেছো তোমার পা হাত মাথা সবগুলো একসাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে চলন গতি। যেমন এরোপ্লেন দেখো, এরোপ্লেন যে যায়, এরোপ্লেন যাওয়ার সময় এরোপ্লেনের প্রত্যেকটি কণা সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ একইভাবে একই দিকে অগ্রসর হয়। এই না যে এরোপ্লেনের পাকা, অর্থাৎ এরোপ্লেনের নিচের পার্টটা নিচের দিকে থাকে এবং উপরের পার্টটা সামনের দিকে থাকে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ একইভাবে প্রত্যেকটি কণা সমানভাবে সমান দিকে অগ্রসর হয়, সেটাই হচ্ছে চলন গতি। এখন আমরা দেখবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গতি, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতি নিয়ে কিন্তু ইন্টারমিডিয়েটে একটি আলাদা চ্যাপ্টার আছে। দেখো কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি গতি এই গতিটা, পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতিতে কি বলা হয়েছে জানো? পর্যায়বৃত্ত গতি বলা হচ্ছে কোনো গতিশীল বস্তু এমনভাবে, অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কি? অর্থাৎ কোন একটি নির্দিষ্ট গতিশীল বস্তু, অর্থাৎ ধরো কোন একটি গতিশীল বস্তু ধরো এটা একটি গতিশীল বস্তু, তার গতিপথ হচ্ছে এটা। কোন একটি গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর কোন একটি বিন্দু দিয়ে একই সময়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, সেটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি একটি সুন্দর উদাহরণ তোমাদেরকে দিয়ে বোঝাই, সেটা হচ্ছে তোমরা স্প্রিং দেখেছো? স্প্রিং, এটা হচ্ছে ধরো একটা স্প্রিং দেখেছো? স্প্রিং এর ধরো একটা বস্তু ঝুলানো রয়েছে। এখন বস্তুটাকে টেনে দেওয়ার পর স্প্রিংটি ধরে থাকবে না, তাহলে ধরো একটি নির্দিষ্ট বিন্দু স্প্রিং এখন সামনে নিচে টেনে দেওয়ার পর সেটা উপরে উঠে একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা অতিক্রম করে সেই সামনের দিকে অগ্রসর হবে, আবার সেখান থেকে আবার নিচের দিকে অগ্রসর হবে, আবার সামনের দিকে অগ্রসর হবে, আবার নির্দিষ্ট নিচের দিকে অগ্রসর হবে, আবার উপরের দিকে অগ্রসর হবে, আবার নিচের দিকে অগ্রসর হবে, একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতেছে না, তাহলে কি হবে? সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ তার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ ধরো এটা একটি নির্দিষ্ট বিন্দু এবং এটা একটি বস্তু। এখন তুমি একটি স্প্রিং এর মধ্যে বস্তুটাকে নিচে ঝুলাই দেওয়ার পর
যখন ছেড়ে দিবে তখন সে উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে। তোমরা কেন এরকম এরকম কেন করতেছো? আমি হাত দিয়ে করতেছি, তোমরা এরকম এরকম কেন করতেছো? দেখো এটা নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, নিচে উপরে, নিচে উপরে, নিচে উপরে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু বিন্দু দিয়ে যাচ্ছে না, সে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে সেই বিন্দু দিয়ে যাচ্ছে যে সে যে গতিতে উপর নিচে যাচ্ছে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আরেকটা সুন্দর উদাহরণ দিই, সেটা হচ্ছে প্রজাপতিতে দেখেছো, প্রজাপতির দানা হচ্ছে, ধরো এটা একটা প্রজাপতি, তো প্রজাপতির ডানা হচ্ছে, ধরো এটা প্রজাপতির ডানা, প্রজাপতির ডানা একবার নিচের দিকে নামে না, আবার উপরের দিকে উঠে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সে একবার নিচের দিকে নামে আর একবার উপরের দিকে উঠে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আবার দেখো, ধরো তুমি দাঁড়ায় আছো, ধরো এটা তুমি তুমি একটা তোমার হাতে একটা সুতায় বাঁধা একটা বল রয়েছে, এখন বলটাকে চারদিকে ঘোরাচ্ছ তুমি, এই ঘোরাতে 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 এই চারদিকে ঘোরাচ্ছে, সে একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতেছে না, অর্থাৎ সে নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে না, একইভাবে একই দিকে যাচ্ছে না, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি কি বলে দেখো, স্পন্দন গতি আরেকটা গতি হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতি কি জানো? স্পন্দন গতি একটা পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি হচ্ছে, ধরো কোন একটা পেন্ডুলাম, পেন্ডুলাম ছিল, পেন্ডুলাম হচ্ছে ওই গড়ির কাটা নিচে দেখছো, অনেক গড়ির নিচে একটা গিয়া থাকে, অর্থাৎ বৃত্তকার বলের মতো থাকে, এটা একবার এদিকে যায়, এটা এদিকে ওঠে। তো ধরো কোন একটি, আচ্ছা পেন্ডুলামের কথায় বাদ দিলাম, ধরো দোলনা তো সবাই চড়েছো, দোলনা, ধরো তুমি দোলনাতে বসে আছো, তাহলে দোলনা একবার উপরের দিকে করতেছে একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে, আবার সেটা নিচের দিকে নেমে আবার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে উপরে উঠতেছে, এভাবে একবার উপরে একবার নিচে যায়। তাহলে দেখো এই গতিতে কি হয় জানো? স্পন্দন গতিতে এক বস্তু বস্তু দুটি নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে গতি একটি নির্দিষ্ট বিন্দু থেকে ব্যাক ব্যাক লাভ করে, আবার একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে তার ব্যাক হারিয়ে ফেলে, আবার নিচের দিকে নামার পর আরেকটা আবার ওই বিন্দুতে, অর্থাৎ যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে ওই বিন্দুতে যায়। সেটার একটা সুন্দর উদাহরণ রয়েছে, আমি উদাহরণটা বলতেছি। সেটা স্পন্দন গতির বেলায় একই একটি নির্দিষ্ট বিন্দুর দুপাশে বস্তুটি স্পন্দিত হয়। তো দেখো এটা একটি বিন্দু না, একবার এদিক করতেছে আবার এদিক করতেছে, তাহলে দেখো একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে কিন্তু বস্তুটি হচ্ছে স্পন্দন হতে অথবা হচ্ছে, স্পন্দন হচ্ছে। দেখো ধরো এটা তুমি তুমি এখানে দোলনায় বসে আছো, তুমি একবার উপরে উঠতেছো, অর্থাৎ নির্দিষ্ট একটা ব্যাগ নিয়ে উপরে উঠতেছো, আবার এই জায়গায় এই বিন্দুতে কিন্তু সবসময় বস্তুর ব্যাগটা শূন্য থাকবে, আবার তুমি এদিকে এই বিন্দুটা অতিক্রম করে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছ, আবার এই বিন্দুতে কিন্তু তোমার তোমার ব্যাগটা শূন্য, আবার পিছনে দিকে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুর দুপাশে কিন্তু বস্তুটি স্পন্দন হতে থাকছে, তাহলে সেটা হচ্ছে স্পন্দন গতি। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আমরা এখন চলে যাব নেক্সটে। নেক্সটে কি আছে দেখি তো, নেক্সটে আছে হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। খুবই মজার পড়া, কিন্তু এখানে অনেক সংক্ষিপ্ত করে দেওয়া রয়েছে। স্কেলার ও ভেক্টর, স্কেলার ও ভেক্টর, চলো আলোচনা করি স্কেলার ভেক্টর। মোট কথা, আচ্ছা সুন্দর করে বোঝাই তোমাদেরকে, সেটা আছে লেখো, যে রাশির মান ও দিক আছে তাই ভেক্টর, আর যে রাশির শুধু মান আছে তাই স্কেলার। বুঝি নাই ভাইয়া, সমস্যা নাই, বুঝাই দিতেছি। সেটা হচ্ছে বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে যে রাশি, ধর একটি যে রাশির, ধরো কোন একটি গাড়ি একটি নির্দিষ্ট বেগে 5 ms ইনভার্স
বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন তুমি বললা যে ভাইয়া গাড়িটি উত্তর দিকে, অর্থাৎ গাড়িটি উত্তর দিকে 5 ms ইনভার্স 1 বেগে অগ্রসর হচ্ছে, তাহলে সেটা হবে তার ভেক্টর রাশি। কেন কেন জানো? সেটা হচ্ছে তুমি মানও বলছো, মানে 5 ms ইনভার্স 1 বেগ, সেটা হচ্ছে তার মান, এবং কি উত্তর দিকে দিক বলে দিছো, সেটা হচ্ছে দিকও বলে দিছো, আবার মানও বলছো, সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর রাশি। আবার তুমি যদি বলো ভাইয়া গাড়িটি 5 ms ইনভার্স 1 বেগে চলছে, কোন দিকে চলছে ওটা তো বলো নাই, তাহলে যেটা প্রথমে শুরুতে বলছো অর্থাৎ মান আর দিক দুইটাই বলছো, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এবং যে পরবর্তীতে আবার বলছে 5 ms ইনভার্স 1 বেগে চলছে, কোন দিকে চলছে ওটা বলে নাই, তাহলে সেটা হবে হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ যে রাশির মান ও দিক উভয় রয়েছে সেটাই হচ্ছে ভেক্টর রাশি, যে রাশির শুধু মান আছে সেটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় হচ্ছে, ধরো একটি এ, তো ভেক্টর রাশির মান ধরো এ, এবং ভেক্টর রাশিকে, যেহেতু ভেক্টর রাশিকে প্রকাশ করতে তার দিক লাগে, তাই ভেক্টর রাশিকে প্রকাশ করা হচ্ছে তীর দিয়ে বা উপরে বার দে অথবা বোল্ড করে দে। বোল্ড আবার খাতায় করতে যাই না, খাতায় করলে নাম্বার কিন্তু অনেক সুন্দর সুন্দর পেতে থাকবা, তাহলে বোল্ড করিও না, ভুলেও খাতার মধ্যে বোল্ড করিও না। এই বোল্ডটা ব্যবহার করা হয় হচ্ছে কম্পিউটারে বা ছাপার কাজে ব্যবহার করা হয়। তুমি যদি এটা ব্যবহার করো খাতায়, তাহলে সুন্দর সুন্দর দুইটা ডিম পাবা। তাহলে তুমি ব্যবহার করবো হচ্ছে এটা এবং এটা, এটা ব্যবহার করিও না, তাই মুছে দিচ্ছি। এবং স্কেলার রাশি শুধু মান রয়েছে, তাই স্কেলার রাশিকে কোনো কিছু উপরে তীর চিহ্ন বা দেওয়া দরকার নাই, শুধু মানটা লিখলে হচ্ছে। তো স্কেলার ভেক্টর আশা করি তোমরা বুঝছো। তো বুঝলে চলো চলে যায় পরবর্তী টপিক, সেটা হচ্ছে দূরত্ব সরণ। ভাইয়া দূরত্ব আর সরণ কি? তোমরা তো সবাই দূরত্ব বুঝো, কোন একটা ধরো কোন একটা বিন্দু, দুইটা দুইটা বস্তু, দুইটা বস্তুর মধ্যবর্তী যে যে পথ সেটা হচ্ছে দূরত্ব। কিন্তু ভাইয়া পদার্থ বিজ্ঞান তো, এখানে কিন্তু এটাকে দূরত্ব বলা যায় না, আবার যেটা সেটাকে কিন্তু দূরত্ব বলা যায় না, এটা সরণ হতে পারে। চলো সরণ কি দূরত্ব কি সেটা বুঝে নিই। সেটা হচ্ছে ধরো ভাইয়া এটা হচ্ছে তোমাদের স্কুল, আচ্ছা তোমাদের স্কুল না, তোমার বাসা ধরো, এখন তোমার বাসা এবং এটা হচ্ছে তোমাদের স্কুল। ধরো এটা তোমাদের স্কুল। এখন ভাইয়া সরাসরি তো পথ হওয়া যায় না, তাই জন্য ধরো এদিক দিয়ে একটা রাস্তা, তোমাদের স্কুলে যাওয়ার পথটা হচ্ছে এখানে। এখানে ধরো তোমার, এখানে ধরো তোমার জরিনা নামে একটি বন্ধু বান্ধবী রয়েছে। এখন তুমি যেহেতু যাবে তোমার জরিনাকেও নিয়ে যেতে হবে। আচ্ছা দাদা এটা মেয়েদের ক্ষেত্রে জরিনা, ধরো ছেলেদের ক্ষেত্রে রহিম ধরো। আচ্ছা ধরো রহিম, ধরো তোমার নাম হচ্ছে করিম আর তোমার বন্ধুর নাম হচ্ছে রহিম। এখন তোমার বন্ধুকে নিবে, তারপর আর একটু পথ আবার পিছনে ডানে যাবে বামে যাবে, এবং অবশেষে কিন্তু স্কুলে পৌঁছাবে। তাহলে দেখো তোমার পথটা কেমন ছিল, তুমি ঘর থেকে বের হইছো, আবার অর্থাৎ আমার দিক দিয়ে যদি ধরি সেটা হচ্ছে ধরো ঘর থেকে বের হইছো, বাম দিকে গেছো, আবার বাম দিকে গেছো, আবার ডান দিকে গেছো, তোমার বন্ধু রহিমকে নিছো সাথে করে, আবার সামনের দিকে গেছো, আবার ডান দিকে গেছো, আবার বাম দিকে গেছো, আবার বাম দিকে গিয়ে স্কুলে পৌঁছাইছো। তাহলে তুমি যে এরকম আঁকা বাঁকা ভাবে যে পথটা অতিক্রম করছো সেটা হচ্ছে তোমার দূরত্ব। এখানে কিন্তু দূরত্ব একটি স্কেলার রাশি। কিভাবে? তুমি কিন্তু বলো না যে তুমি বলছো যে তোমার ঘর থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। ধরো তোমার এটা হচ্ছে 5 কিলোমিটার একটি পথ, তুমি বলছো যে আমার আমার ঘর থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে তুমি শুধু মানটা বলছো, কিন্তু কোন দিকে 5 কিলোমিটার সেটা তো বলো নাই। এখন তোমার ধরো তোমার কাছে একটা অপরিচিত লোক আছে, বলছে ভাইয়া এই স্কুল, তো তুমি বলছো এটা তো আমার স্কুল হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার দূরে। তো সে 5 কিলোমিটার তো এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাহলে সে কোন দিকে যাবে? তুমি তো শুধু মানটা বলে দিছো, যেহেতু মানটা বলছে সেটা হচ্ছে 5 কিলোমিটার বলে দিছো মান, সেটা হচ্ছে দূরত্ব, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর ধরো তুমি বলছো যে আমার
স্কুল হচ্ছে আমার বাসা থেকে বাম দিকে 5 কিলোমিটার বা বাম দিকে 2 কিলোমিটার। তাহলে যেহেতু তুমি বাম দিকে দিকও বলে দিছো, আবার কি বলে দিছো 2 কিলোমিটার, দিকও বলে দিছো তুমি, প্লাস তুমি মানও বলে দিছো, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা ভেক্টর রাশিটা তোমাদেরকে বুঝাইছি, এখানে আবার বুঝাচ্ছি কেন আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা ধরো এখন দূরত্ব নিয়ে দিছো, এখন দূরত্ব এখন এটা হচ্ছে দূরত্ব। এখন তুমি তো চাইলে শর্টকাটে এদিকেও চলে যেতে পারো না? তোর এদিক থেকে একটা রুট আছে, তুমি এদিকে শর্টকাটে চলে যেতে পারো। অর্থাৎ তোমার আদি বিন্দু শুরু হয়েছে হচ্ছে তোমার বাসা থেকে, তোমার শেষ বিন্দু, অর্থাৎ তোমার শেষ বিন্দু হচ্ছে তোমার স্কুল। এখন আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে ডাইরেক্ট সোজাসুজি একটা লাইন টানা যায় না, এটা সোজাসুজি একটা পথ দিয়ে চলে যেতে পারো না, সেটা হচ্ছে তোমার সরণ। অর্থাৎ দূরত্ব হচ্ছে তুমি কতটুকু পথ অতিক্রম করছো, ডানে বামে গিয়ে কতটুকু স্কেলার রাশি। আর সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূর পার্থক্য, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পার্থক্যকে বলা হয় হচ্ছে সরণ। দাঁড়াও তোমাদেরকে আরো একটু সুন্দর করে বুঝাই দিতেছি, এখানে কিন্তু আশা করি তোমরা বুঝো নাই। দাঁড়াও, যারা বুঝার তারা বুঝেছো, আর একটু সুন্দর করে বুঝাই দিতেছি। সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটি মাঠ। এখন তোমাকে তোমার টিচার বলছে হচ্ছে এখান থেকে একটি নির্দিষ্ট বিন্দু এ বিন্দু থেকে দৌড়ে বি বিন্দুতে আসার জন্য, বুঝছো? এ বিন্দুতে থেকে দৌড়ে বি বিন্দু আসে। তো তুমি 200 এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছো, তাহলে তুমি একটা পথ অতিক্রম করছো, আঁকা বাঁকা ভাবে একটা পথ, তোমার দিকের পরিবর্তন হয়েছে। তুমি তো সোজা ভাবে যাও না, তুমি একটি দিক পরিবর্তন, অর্থাৎ কিছুক্ষণ এদিকে গিয়ে আবার একটি ঘুরে একটি নির্দিষ্ট আবার বি বিন্দুতে আসছে, তোমার দিকের পরিবর্তন হয়েছে। তাহলে দিকের পরিবর্তন হয়েছে, তাহলে দিকের যে পরিবর্তন হয়েছে তোমার অর্থাৎ তোমার একটি একটি নির্দিষ্ট পথে তোমার দিকের পরিবর্তন হয়েছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে দূরত্ব। সোজা কথা, তুমি যদি কোনো একটি গন্তব্যে পৌঁছাতে চাও, তোমার যদি দিকের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন মানে বেগের পরিবর্তন। এখন এখন তোমার যদি দিকেরও পরিবর্তন হয়, বেগেরও পরিবর্তন হয়, অথবা যে কোনো একটার পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে দূরত্ব। আর তোমাকে যদি বলে, এখন তোমার শিক্ষক বলছে এ থেকে বিতে, আর তোমার বন্ধু একটাকে বলছে এ থেকে বিতে, সে তুমি যেদিকে গেছো সেদিকে না গিয়ে সোজাসুজি এ থেকে বিতে চলে গেছে, অর্থাৎ তার কোনো দিকের পরিবর্তন হয় নাই, সে এদিকে গেছে, কোনো এদিকে এলোমেলো ভাবে জানে, সে কিন্তু সোজাসুজি এ থেকে বিতে গেছে। তাহলে সেটা কি? তার কোনো ব্যাগেরও পরিবর্তন হয় না, আবার তার দিকেরও পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কি? সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এ বি, এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। মোট কথা, কোন একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে কোন একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলে সে যদি তার দিকের পরিবর্তন করে, তাহলে অবশ্যই তার বেগেরও পরিবর্তন হবে। এখন দিকের পরিবর্তন করে করে সে কিন্তু ওই গন্তব্যে পৌঁছায়, এবং দিকের পরিবর্তন করে ওই গন্তব্যে পৌঁছায়, সে যে পথটা অতিক্রম করে সেটাই হচ্ছে তার দূরত্ব। এখন সে যদি চায় সোজাসুজি গিয়ে তার গন্তব্যে যেতে, তাহলে সে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগ নিয়ে যায়, সেটাই হচ্ছে একটি নির্দিষ্ট, অর্থাৎ তার কোনো দিকের পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে তার সরণ। তো আশা করি তোমরা এই দূরত্ব আর সরণ দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তীতে চলে যাই, দ্রুতি ও বেগ। পেঁচাইতে চাই না, সহজভাবে বলি। দ্রুতি লেখো, লেখো দ্রুতি, আরটা লেখো হচ্ছে বেগ। দ্রুতি ও বেগ, দ্রুতি ও বেগ লিখছো? দ্রুতি ও বেগ দূরত্ব বাই সময়, লিখো সরণ সময়। বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে সময়ের সাথে সাথে দূরত্ব
দূরত্ব পরিবর্তনের হারকে বলা হচ্ছে দ্রুতি, আর বেগ হচ্ছে সরণের সাথে সাথে সময়ের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। ধরো একটি নির্দিষ্ট স্থান, এখন তুমি এদিক থেকে যাত্রা শুরু করছো, বি বিন্দুতে পৌঁছাবে, এখন তুমি একটি নির্দিষ্ট দূরত্ব পার করতেছো। এখন ধরো তুমি প্রতি সেকেন্ডে প্রতি মিটার করে পা ফেলতেছো, এখন প্রতি সেকেন্ডে প্রতি মিটার করে পা ফেলতেছো, সেটা হচ্ছে তোমার দ্রুতি। অর্থাৎ তোমার দূরত্বকে যখন তোমার সময় দ্বারা ভাগ করবে, ধরো তুমি প্রতি 2 সেকেন্ডে 5 মিটার করে পা ফেলতেছো, 5 মিটার করে সামনের দিকে এগোচ্ছ, 5কে 2 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার দ্রুতি। আর ধরো একটি নির্দিষ্ট বিন্দু এ, ধরো একটি নির্দিষ্ট বিন্দু এ বি, তোমার এটা হচ্ছে সরণ, তোমার এ থেকে বি তে যাওয়ার সরণ। এখন তুমি এই তোমার সরণ পথে প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ, অথবা প্রতি 2 সেকেন্ডে একইভাবে 5 মিটার করে সামনের দিকে অগ্রসর হচ্ছ। এখন 5কে যদি 2 দ্বারা ভাগ করা, অর্থাৎ তোমার সরণকে, অর্থাৎ তুমি প্রতি সেকেন্ডে কত মিটার করে, অথবা প্রতি 2 সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ, সেটা হচ্ছে তোমার বেগ। আর তুমি যদি সেটা হচ্ছে তোমার বেগ। এখন দেখো, দ্রুতি ও বেগ প্রায় সেম, শুধু একটার ক্ষেত্রে দূরত্ব হবে, একটার ক্ষেত্রে সরণ হবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, দ্রুতির ক্ষেত্রে তোমার যে একক সেটা হবে ms ইনভার্স 1, আর সরণের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে ms ইনভার্স 1। অর্থাৎ সরণের ক্ষেত্রে মানও সেম আসবে, তোমার এককে সেম আসবে, শুধু একটার ক্ষেত্রে সরণ হবে, একটার ক্ষেত্রে দূরত্ব হবে, একটার ক্ষেত্রে সরণ হবে। অর্থাৎ দ্রুতি ও বেগের একক কিন্তু সেম, একদম সেম, কোনো বেশ কম নাই। একটা দুটা মিটার পার সেকেন্ড, শুধু একটার ক্ষেত্রে সরণ হবে, একটার ক্ষেত্রে দূরত্ব হবে। এখন চলো, এখন আমরা দেখবো হচ্ছে, গড় দ্রুতি গড় বেগ। গড় দ্রুতি গড় বেগ একদম সহজ। এটা কিন্তু আমাদের একটা টেস্ট পরীক্ষা ছিল, একদম সহজ, পারবা। সেটা হচ্ছে, প্রথমে কি দেখাবো, প্রথমে তোমাদেরকে গড় দ্রুতি দেখাই। ধরো একটি নির্দিষ্ট বিন্দু, একটি পথ, এ থেকে বিতে যাচ্ছ, এর অর্থ হচ্ছে এখানে সি বিন্দু, ডি বিন্দু, সি ডি ই এফ জি। এখন ধরো তুমি এ থেকে জি বিন্দুতে পৌঁছাবে, এখন এ থেকে জি বিন্দুতে তোমার দূরত্ব হবে, এ থেকে সি তে যাবা, সি থেকে আবার ডি তে যাবা, ডি থেকে ই তে যাবা, ই থেকে এফ, এফ থেকে জি। বলো তো এটা কি, দূরত্ব না সরণ? বলো বলো, তাড়াতাড়ি বলো। অবশ্যই এটা হচ্ছে দূরত্ব। তো দেখো, এ থেকে সি তে যাওয়ার সময় তোমার তোমার সময় হচ্ছে টি1 সময়ে তুমি কত দূরত্ব অতিক্রম করছো, এ থেকে সি তে ধরো তুমি s1 দূরত্ব অতিক্রম করছো, আবার সি থেকে ডি তে যাওয়ার সময় s2, টি2 সময়ে s2 দূরত্ব অতিক্রম করছো, আবার ডি থেকে ই তে যাওয়ার সময় টি3 সময়ে s3। দাঁড়াও, মার্কার কেন ডিস্টার্ব করতেছে তো। স্টপ কি, s3 সময়ে t3 সময়ে s3 দূরত্ব অতিক্রম করছো, আবার ই থেকে এফ এ যাওয়ার সময় s4 সময়ে অর্থাৎ সরি p4 সময়ে s4 দূরত্ব অতিক্রম করছো, এফ থেকে জি তে যাওয়ার সময় একইভাবে তুমি t5 সময়ে s5 দূরত্ব অতিক্রম করতেছো। তাহলে তোমাকে যদি বলা হয় তোমার গড় দ্রুতি কত, তাহলে তোমার গড় দ্রুতি হবে হচ্ছে এ থেকে সি তে যাওয়ার একটা দ্রুতি, সি থেকে ডি তে যাওয়ার একটা দ্রুতি, ডি থেকে ই তে যাওয়ার একটা দ্রুতি, ই থেকে এফ, এফ থেকে জি। এই প্রত্যেকটা যতগুলো দ্রুতি হবে, প্রত্যেকটা দ্রুতির যোগফল হচ্ছে তোমার গড় দ্রুতি। অর্থাৎ গড় দ্রুতি হবে হচ্ছে গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। একইভাবে ধরো আরেকটি বিন্দু এ বি, এখন তুমি এ থেকে সি তে যাবা, সি থেকে ডি তে যাবে, ডি থেকে বি তে যাবা। এখন ধর এটা কি, এটা হচ্ছে তোমার কি, বলো বলো, এটা দূরত্ব না সরণ?
অবশ্যই সরণ, কারণ এ থেকে বিতে একই দিকে যাচ্ছ, সেটা হচ্ছে অর্থাৎ তোমার কোনো দিক পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে সরণ। এখন এ থেকে সিতে যাবা, সি থেকে ডিতে, ডি থেকে বিতে, অর্থাৎ তোমার প্রত্যেকটা ক্ষেত্রে একটা সরণ থাকবে না, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, প্রত্যেকটা ক্ষেত্রে সরণ থাকবে, সরি ব্যাগ থাকবে না। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ব্যাগ। প্রত্যেকটা ব্যাগ অর্থাৎ একটা দূরত্ব থাকবে না। এখন প্রত্যেকটা দূরত্বকে যখন অর্থাৎ এ থেকে সিতে যাওয়া একটা দূরত্ব থাকবে, আবার একটা সময় থাকবে, আবার সি থেকে ডিতে যাওয়া একটা দূরত্ব থাকবে বা সময় যাওয়া, ডি থেকে বিতে যাওয়া একটা দূরত্ব থাকবে, একটা সময় থাকবে। তাহলে এই প্রত্যেকটা দূরত্ব সময়কে যখন অর্থাৎ প্রতি মোট দূরত্বকে যখন মোট সময় দ্বারা ভাগ করবো, তাহলে গড় বেগ বের হবে। অর্থাৎ গড় বেগ হবে সেম, এটা হবে গড় দ্রুতি, এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ একই হবে মোট দূরত্ব, মোট দূরত্ব না, এখানে মোট সরণ বা মোট সময়। অর্থাৎ গড় বেগের ক্ষেত্রে, গড় দ্রুতির ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে, দ্রুতির ক্ষেত্রে সূত্রগুলো প্রায় সেম, শুধু একটার ক্ষেত্রে সরণ হবে, একটার ক্ষেত্রে দূরত্ব হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। চলো সামনের দিকে এগোই। এখন আমরা দেখবো হচ্ছে ত্বরণ ও মন্দন। অনেক সুন্দর একটা কনসেপ্ট, ত্বরণ ও মন্দন। দ্রুতির কোনো কাজ আসবে না, এখন কাজ আসবে হচ্ছে তোমার বেগের কাজ। ধরো একটা বিন্দু, বিটা বিন্দু, একটা সরণ। এখন সরণের ক্ষেত্রে ধরো তুমি, সরি এটা বি বিন্দু না, এটাকে জি বিন্দু, সি বিন্দু, ই বিন্দু ধরি। এখন ধরো তুমি এ থেকে বিতে গেছো একটা নির্দিষ্ট বেগে, বেগটা কি 5 ms ইনভার্স 1 বেগে। আবার তুমি বি থেকে, না সরি, ধরো তুমি আরো সহজ করে বলে, তোমাকে কোডিং করে না বুঝিয়ে, ধরো তুমি এ থেকে বিতে যাবা। এখন তুমি যখন এ তে ছিলা তখন তোমার বেগ ছিল হচ্ছে 0 ms ইনভার্স 1, এবং তুমি যখন বিতে গেলা তখন তোমার বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1। এটা ছিল তোমার আদি বেগ, অর্থাৎ তুমি যাত্রা শুরুতে তোমার যে বেগ ছিল সেটা হচ্ছে আদি বেগ। এটার ক্ষেত্রে হবে আদি বেগ ইউ। তাহলে আদি বেগ, এটা হবে আদি বেগ হবে এটা ইউ, এবং এটা হবে শেষ বেগ, অর্থাৎ তুমি শেষ মুহূর্তে তোমার যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে এটা হবে শেষ বেগ। আর তুমি এ থেকে বিতে, অর্থাৎ এ থেকে বিতে যেতে যে সময়টা অতিক্রম, অর্থাৎ যে সময়টা লাগছে ওইটা হচ্ছে তোমার টি সময়। ধরো টি সময় হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগছে। এখন দেখো ত্বরণের সূত্র ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। ত্বরণ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো এখানে শেষ বেগ কত, শেষ বেগ ভি, আদি বেগ কত ইউ, কত টি। তাহলে দেখো শেষ বেগ আমরা কত পাই, এখানে শেষ বেগ 5 ms ইনভার্স 1, 5 ms ইনভার্স 1 মাইনাস 0 ভাগ 2, 0 ms ইনভার্স 1 ভাগ 2 সেকেন্ড। তাহলে দেখো উপরে থাকবে হচ্ছে 5 ms ইনভার্স 1, নিচে থাকবে হচ্ছে 2s। তাহলে দেখো, তাহলে এটা কি হবে 5 ms ইনভার্স 2, যেহেতু এটা ভাগ অবস্থা রয়েছে তাহলে তুমি অর্থাৎ এটা হচ্ছে 5/2 ms ইনভার্স 2 হবে হচ্ছে তার ত্বরণ। তাহলে ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণের একক, অর্থাৎ lt ইনভার্স 2, সেটা হচ্ছে ত্বরণের মাত্রা। উপরেরটা হচ্ছে ms ইনভার্স 2, সেটা হচ্ছে ত্বরণের, একক, এবং নিচেটা হচ্ছে ত্বরণের মাত্রা। এখন ভাইয়া দেখো ত্বরণ এবং মন্দন কিন্তু সেম, ত্বরণ এবং মন্দন সূত্র সেম, একদম এ টু জেড সেম। ত্বরণ কি, ত্বরণের ক্ষেত্রে হবে হচ্ছে সময়ের সাথে তোমার বেগ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ সময়ের সাথে সাথে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকলে সেটা হচ্ছে তোমার ত্বরণ। আবার সময়ের সাথে সাথে কোন একটি বস্তুর
ব্যাগ কমতে থাকলে সেটা হচ্ছে তার মন্দন। ধরো তুমি একটি জায়গা থেকে তুমি একটি বিন্দু এ বিন্দু থেকে বি বিন্দু থেকে যাত্রা শুরু করছো। এখন এ বিন্দুতে তোমার ব্যাগ ছিল হচ্ছে 5 ms ইনভার্স 1 এবং বি বিন্দুতে গিয়ে সেটা হয়ে গেছে হচ্ছে 2 ms ইনভার্স 1। সময় লাগছে ধরো 5 মিনিট 5 সেকেন্ড। এবং 5 সেকেন্ডে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় 5 ms ইনভার্স থেকে 2 ms ইনভার্স 1 ব্যাক হয়ে গেছে। এখন তোমার ব্যাগ হ্রাস পাইছে, অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার ব্যাগটা কিন্তু 5 সেকেন্ডে 5 ms ইনভার্স 1 থেকে কিন্তু 2 ms ইনভার্স 1 এ আসছে। তোমার ব্যাগ কিন্তু হ্রাস পাইছে। সেটা হ্রাস পাইছে কেন? সেটা হচ্ছে তোমার মন্দন। আর দেখো এখানে কিন্তু তুমি এ বিন্দুতে ছিল, সেটা হচ্ছে 0 ms ইনভার্স 1 ব্যাগে, এবং বি বিন্দুতে গেছো সেটা হচ্ছে 5 ms ইনভার্স 1 ব্যাগে 2 সেকেন্ডে। তাহলে দেখো তোমার সময়ও গেছে প্লাস তোমার ব্যাগও বৃদ্ধি পাইছে, অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার ব্যাগ বৃদ্ধি পাইছে, তাই তোমার হচ্ছে ত্বরণ হয়েছে। আর সময়ের সাথে সাথে যদি ব্যাগ হ্রাস পায় সেটা হচ্ছে মন্দন হয়েছে। মন্দনের ক্ষেত্রে কি জানো? ধরো মন্দনের ক্ষেত্রে সেম সূত্র, মন্দন is equal to 2 আদি বিন্দু যেহেতু শেষ বিন্দু যেহেতু 2, আদি বিন্দু যেহেতু 5, 2 minus 5 by 5 minus 3 by 5। এখন পোলাপাইন যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে এ মাইনাস বাই, যখন তুলে মন্দন বলবে তুই মাইনাসটা লিখবি না। যখন তুলে বলবে ত্বরণ তখন কিন্তু তুই মাইনাস লিখবি, আর যখন বলবে তোকে মন্দন মাইনাস লিখবি না, কারণ সেখানে বোঝা যাচ্ছে মন্দন মানে সে তার ব্যাগটা হ্রাস পাচ্ছে, তাই শুধু শুধু সামনে একটা মাইনাস দিয়ে লাভ কি? অর্থাৎ মন্দন যেহেতু বলছে মন্দন, তাহলে যদি বলে তোমার ধর এ থেকে বি দিয়ে যাচ্ছে বস্তুটি ত্বরণ বের করো, তাহলে তুই অবশ্যই এখানে মাইনাস থাকলে মাইনাস দিবি। আর যদি বলে বস্তুটির মন্দন বের করো, তাহলে কাবিলিত হয়ে আগে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, কারণ তোকে বলছে মন্দন বের করতে, অর্থাৎ ব্যাগ হ্রাস কত পাচ্ছে ওটা বের করতে, বলে না যে ত্বরণ কত। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সামনের দিকে এগোবো তার আগে তোমাদের সুন্দর একটা সূত্র, সেটা হচ্ছে ব্যাগ বের করার সূত্র। আমরা যে অনেক ধরনের দেখতেছি, বিও দেখছি, ইও দেখছি, ইও দেখছি, তো চলো শুরু করি। সেটা হচ্ছে ব্যাগ দেখো, ধর একটা সূত্র তোমাদের একটা খুব সুন্দর একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে মনে রাখবা। এখন আমি কিন্তু এখানে সূত্র লিখে দিব, প্রত্যেকটা সূত্র লিখে দিব। আমি আগে বেসিকটা বুঝিয়ে ফেলছি, এখন তোমাদের কাছে প্রত্যেকটা সূত্র দেবো। লেখো v equal to u plus at, v equal to u plus at। সূত্রটা কিভাবে আসছে দেখো ভাইয়া, আমরা জানি কিন্তু ত্বরণের সূত্র থেকে এটা কিভাবে আসছে দেখো, আমরা জানি ত্বরণের সূত্র থেকে equal to v minus u by t, টিটাকে দিকে মাল্টিপ্লাই করে তো প্রকান্ত করলে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। এখন অর্থাৎ বা v minus u equal to at, সুতরাং v equal to at plus u, সুন্দর করে সাজিয়ে লিখলে হবে v equal to u plus at। বুঝছো সূত্রটা কিভাবে আসছে? অর্থাৎ ত্বরণের সূত্র থেকে কিন্তু v equal to u plus at সূত্রটি আসছে। তো সামনের দিকে এগোই। আর আরেকটা জিনিস মনে রাখবে, যদি কোনো একটা বস্তু স্থির হয় তাহলে তার ইউটা যেহেতু শূন্য হবে, তাহলে তোমরা লিখতে পারো হচ্ছে b equal to 0 plus at, অর্থাৎ b equal to at, অর্থাৎ এটা না লিখে v equal to at লিখতে পারো, কারণ তার ব্যাগ কিন্তু আদি ব্যাগ কিন্তু শূন্য। চলো সামনের দিকে এগোই। গতির সমীকরণ দেখো ভাইয়া, গতির কিছু সমীকরণ লিখে দিই। কয়েকটা সূত্র, এগুলো যদি মনে রাখো আর কিছু লাগবে না জীবনে। চলো তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে এখানে সমীকরণগুলো, আমি বই থেকেই কিন্তু লিখতেছি, শুধু একটু বুঝাই দিব। সেটা হচ্ছে মনে রাখবা s equal to vt, এই সূত্রটা কখন ইউজ করবে? s হচ্ছে সরণ, কোনো একটা কিছু দূরত্ব অতিক্রান্ত দূরত্ব s is equal to vt, v হবে হচ্ছে শেষ বেগ আর t হচ্ছে সময়। যখন কোন একটি বস্তু 5 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে a থেকে b তে যাওয়ার জন্য, এখন সে b তেও গেছে, সেখানেও তার বেগ ছিল হচ্ছে 5 ms ইনভার্স 1। সুতরাং সে a বিন্দু থেকে যাত্রা শুরু করছে 5 ms ইনভার্স 1 এর বেগে, b বিন্দুতে যাওয়ার পর তার বেগ ছিল 5 ms ইনভার্স 1, অর্থাৎ তার আদি বেগ
শেষ বেগ শূন্য। যখন বস্তুর আদি বেগ ও শেষ বেগ শূন্য হবে তখন বস্তুটি কিন্তু সমবেগে যাবে, অর্থাৎ সমান বেগে যাবে। তাই জন্য সমবেগে যাওয়ার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র s = vt। তো চলো আমরা পরবর্তী আরেকটা সূত্রে যাই, সেটা হচ্ছে v = u plus v/2। এখান থেকে কিন্তু লেখা যায় আরেকটা সূত্র v = u plus half of at। v = u plus half of at। সেটার ক্ষেত্রে কিন্তু দেখো কোন একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যাচ্ছে, তার কিন্তু তখন বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে মানে কি ত্বরণ পরিবর্তন হচ্ছে। যখন বেগের পরিবর্তন হবে, ত্বরণের পরিবর্তন হবে, তখন এই সূত্রটা ব্যবহার করবে বি বের করে দিতে, b = u plus half of at। আরেকটি সূত্র সেটা হচ্ছে দূরত্ব বের করার ক্ষেত্রে s = ut plus half of at স্কয়ার। এই দুটা কিন্তু দূরত্ব বের করার ক্ষেত্রে, এটা একটা হচ্ছে সমবেগ আর একটা হবে হচ্ছে সমত্বরণ। একটা সমবেগ একটা সমত্বরণ, এটা হচ্ছে সমত্বরণ। এটা সমত্বরণের ক্ষেত্রে দেখো, ধরো কোনো একটি বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এখন তোমাকে বলছে অতিক্রান্ত দূরত্ব বের করতে। এখন থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা অনেক বিন্দুতে কিন্তু সে তার বেগের পরিবর্তন করছে। বেগের পরিবর্তন করছে মানে কি, বেগের পরিবর্তন করছে মানে হচ্ছে তার ত্বরণ পরিবর্তন হয়েছে। ত্বরণ পরিবর্তন হয়েছে মানে কি, তার সেটি সমত্বরণে গেছে। সমত্বরণে গেছে তাই জন্য তার অতিক্রান্ত দূরত্ব হবে কি, তার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে ut plus half of at স্কয়ার। এখানে ইউ কি, ইউ হচ্ছে আদি বেগ, টি কি, টি হচ্ছে সময় একই, এ হচ্ছে ত্বরণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আরেকটি সূত্র, সেটা হচ্ছে v = u স্কয়ার প্লাস 2s। ধরো ভাইয়া তোমাকে বলা হয়েছে তোমাকে s অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া নাই। সেক্ষেত্রে শেষ বেগ বের করার সাথে v = u স্কয়ার প্লাস হাফ অফ v = u স্কয়ার প্লাস 2s। যেহেতু তোমার সময় দেওয়া নাই, যদি তোমার দূরত্ব দেওয়া না থাকে, যদি সময় দেওয়া থাকতো, তাহলে তুমি ব্যবহার করতে হচ্ছে v = u plus half of at। অর্থাৎ এটা ব্যবহার করবে হচ্ছে সময় দেওয়া থাকলে, আর এটা ব্যবহার করবে হচ্ছে দূরত্ব দেওয়া থাকলে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকলে। নিচেরটা সময় দেওয়া থাকলে ওই মাঝখানেরটা। তো চলো সামনের দিকে এগোই। এখন আমরা দেখব হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, নিউটন। বেশি ফুটনি মাথায়, নিউটন। চলো এখন আমরা দেখব হচ্ছে পড়ন্ত বস্তুর তিনটা সূত্র, গতিসূত্র। একদম সহজ, শুধু হালকার উপর কঠিন দে। সেটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ধরো একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দিলা একটি নির্দিষ্ট দূরত্বে। এখন বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, কোনো বাতাস নাই, খালি মাধ্যমে, একদম ভ্যাকিউমে, অর্থাৎ কোনো বাতাস, কোনো ধরনের বাধা থাকবে না। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে, অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ 1 সেকেন্ডে 1 মিটার করে অথবা 1 সেকেন্ডে 2 মিটার করে সমান। ধরো এই 1 সেকেন্ডে 2 মিটার করে এখানে অতিক্রম করছে, আবার এখান থেকে এখানে আসার সময় 2 মিটার করে, অর্থাৎ v হবে v t, v না s t, অর্থাৎ 1 সেকেন্ডে 1 মিটার করে অতিক্রম করবে। এরকম এটাই হচ্ছে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু বিনা বাধায় সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। আমি কিন্তু বলে ফেলছি নিউটন মামুর বেটারে কিন্তু গালি দিয়ে দিয়েছি বলে সেটা নিউটন করে নাই। এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো আনছে তো হচ্ছে গ্যালিলিও। তাহলে এই পড়ন্ত বস্তুর সূত্র কি আনছে, এই পড়ন্ত বস্তুর তিনটা সূত্র আনছে হচ্ছে গ্যালিলিও। তো চলো দ্বিতীয় সূত্রে রওনা দেওয়া যাক। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ
ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ দ্বিতীয় সূত্র অনুযায়ী ধরো একটি বস্তু তুমি উপর থেকে ছেড়ে দিলা স্থির অবস্থান থেকে বিনা বাধায়, অর্থাৎ কোনো বাতাস নাই, একদম ভ্যাকিউমে বিনা বাধায় একটি পড়ন্ত বস্তু সময়, অর্থাৎ যত সময় লাগবে সেটা হবে তার বেগের সমানুপাতিক। অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে কিন্তু বেগও বৃদ্ধি পাবে, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত সময়, অর্থাৎ প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ এ থেকে বিতে আসতে যে সময় লাগবে, একটা সময় লাগবে না, সে সময়ে যে বেগটা বৃদ্ধি পাবে, বি থেকে সি আসার সময় কিন্তু একই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন সময় বাড়বে তখন বেগও বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রতে কি আলোচনা করছে? তৃতীয় সূত্রতে আলোচনা করা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এটার ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট উচ্চতা বলে দেওয়া হয়েছে, এটা নির্দিষ্ট উচ্চতা, কিন্তু এখানে কিন্তু কোনো নির্দিষ্ট উচ্চতা বলেন, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, যে দূরত্ব এস, ধরো এইচ, এখানে ক্ষেত্রে এইচ হবে না, এইচ হবে হাইট, অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করবে এইচ, সেটা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টির এইচ হবে টি এর বর্গের সমানুপাতিক। এখন এই দুটা তো প্রায় সেম লাগতেছে, কিন্তু এখানে সেম না, এখানে বলা হয়েছে একটি উচ্চতা বলে দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটি পড়বে, কিন্তু এখানে কোনো উচ্চতার কথা উল্লেখ করা নেই। এখানে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখান থেকে আবার তোমরা টি সমান সমান কিন্তু ভি লেখা যায়, এই টি সমানুপাতিক ভি না, তাহলে তোমরা এরকম লিখতে পারো এইচ সমানুপাতিক ভি স্কয়ার, বা এখান থেকে লিখতে পারো হচ্ছে টি সমানুপাতিক রুট ওভার অফ এইচ, বা ভি সমানুপাতিক রুট ওভার অফ এইচ। এই সূত্রগুলো মাস্ট বি মনে রাখবা, এই সূত্রগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে অনেক সময়। এই সূত্র তো তুমি ক্যালকুলেটর মারবা, উত্তর চলে আসবে, তোমার কিন্তু সূত্র মনে থাকতে হবে। তো চলো, এখন আমরা তো দেখছি যে হচ্ছে যে গতি সূত্রগুলো দেখছি, সেগুলো হচ্ছে তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে না, প্রথমে যে গতি সূত্রগুলো দেখছি সেগুলো হচ্ছে ধরো একটি নিচের ক্ষেত্রে, অর্থাৎ ধরো এক বিন্দু একটি নির্দিষ্ট অবস্থান থেকে অন্য একটি নির্দিষ্ট অবস্থানে বস্তু একটি পথ অতিক্রম করছে, এস পথ অতিক্রম করছে, সেটা তো হচ্ছে নিচে, অর্থাৎ মাটিতে। এখন যদি আমরা বলি কোন একটি বিন্দু থেকে পড়তেছে, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে পড়তেছে, এমন বস্তুর ক্ষেত্রে এখন আমরা কিভাবে বের করব, অর্থাৎ কিভাবে গতিসূত্র গুলো, অর্থাৎ যে গতিসূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এগুলো ইউজ করছি, এখানে কিভাবে ইউজ করব? একদম সহজ, তোমার শুধু প্রথম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এরকম সূত্রগুলো মনে থাকলে হবে। এখন আমরা প্রথমে একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, সেটা কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সেটা একটি নির্দিষ্ট বস্তুর সামনের দিকে অগ্রসর হলে, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে। এখন যদি বলা হয় উপর থেকে যদি কোনো একটি বস্তু পড়তেছে, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে অবশ্যই হবে এস এর জায়গায় শুধু এইচ হবে, বাকিগুলো সেম। ত্বরণের জায়গায় কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি হবে এবং টি স্কয়ার, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আবার আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানেও সেম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় শুধু জি হবে, জিটি। আবার আরেকটা সূত্র কিন্তু পাই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এখানেও একই, শুধু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। মনে রাখবা, পরন্ত অর্থাৎ এমন নরমাল বস্তু হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়, এমন গতিশীল বস্তুর ক্ষেত্রে হবে ত্বরণ হবে
এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে জি। আর এমনি যে নর্মাল বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে এস, পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে এইচ। আশা করি আজকের ক্লাসে যেগুলো আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তোমার দ্বারা ওরাও উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি অবশ্যই এই চ্যাপ্টার অর্থাৎ গতি চ্যাপ্টারের কিন্তু যে সূত্রগুলো দেখাইছি তোমাদেরকে, যে বেসিকগুলো আলোচনা করছি, ওই যে টপিক অর্থাৎ যেরকম যেরকম টাইপের সিকিউ আসতে পারে ওইরকম টাইপের এমসিকিউ তোমাদেরকে করিয়ে দিব। একটা দুইটা করাইলে হবে, একটা দুইটার মতো টাইপ ভিত্তিক আর কি, একটা করাইলে 10টা করতে পারবে, এরকম টাইপ ভিত্তিক আমি করিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।